এখন যে প্রতিবেদনটা আমি আপনাদের শোনাবো সেটাকে এক কথায় আপনারা ছোট করে বলতেই পারেন সুদখোরের শয়তানি। কে এই সুদখোর? মোহাম্মদ ইউনূস সাহেব। আপনারা জানেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, বকলমে এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস। বিশ্বাস করুন, আপনি, আমি এই দেশের রাজনীতি, আন্তর্জাতিক স্তরের রাজনীতি বা কূটনীতি সম্পর্কে যতটা আমাদের জ্ঞান আছে, আপনার আমার, তার বিন্দুমাত্র জ্ঞান নেই মোহাম্মদ ইউনূস সাহেবের। তিনি বিখ্যাত ইকোনমিস্ট হতে পারেন, শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন, কিন্তু দেশ বাংলাদেশ এবং বাংলাদেশের সঙ্গে ভারত পাকিস্তানের যে সম্পর্ক, সেই নিয়ে বিন্দুমাত্র কোনো জ্ঞান নেই। মূর্খ বললেও কম বলা হবে। তিনি কি চান? তিনি শুধুই চান টাকা ইনকাম করতে। ইতিমধ্যেই তার নামে আয়কর ফাঁকি দেওয়ার যে কটা মামলা ছিল সব কটাকে বাতিল করে দিয়েছেন বাংলাদেশের বিভিন্ন আদালত থেকে। আর এবার সেই কাণ্ডটাই ঘটালেন ভারত, যেটা আশঙ্কা করছিল। বাংলাদেশে ঢুকলো সামরিক উপদেষ্টার নামে আইএসআই কর্তারা, এবং পাকিস্তানের আইএসআই কর্তারা আরো একটা ফ্রন্ট, যেমন তারা খুলেছিলেন পাঞ্জাবে, যেটা এখন বন্ধ হয়ে গেছে, যেমন তারা খুলেছেন জম্মু কাশ্মীরে, যেটা প্রায় বন্ধ হতে বসেছে, তেমনি তারা আরো একটা ফ্রন্ট খুলতে চান ভারতকে ডিস্টার্ব করার জন্য, ভারতকে বাস দেওয়ার জন্য। সেটা হচ্ছে এই উত্তর পূর্ব ভারতে বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতকে কিভাবে বাস দেওয়া যায় বাংলাদেশের সাহায্যে, সেই চেষ্টাটাই করছেন আইএসআই কর্তারা। তারা বাংলাদেশে এলেন, তারপরে কি হলো? কেন ইউনূস মিয়া বাংলাদেশের মাটিকে পাকিস্তানের আইএসআই কে ব্যবহার করতে দিচ্ছেন, সবটা শোনাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন সুদখোরের শয়তানি। শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা দেখেছেন বাংলাদেশের বিভিন্ন জেল থেকে একের পর এক জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে। লাস্ট যাকে ছাড়া হয়েছে, যে বাবর বিভিন্ন রকমের জঙ্গিপনার কাজে অভিযুক্ত হয়ে জেলে বন্দী ছিল, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে এই যে আসামের যে আলফা আছে, তাদের যে নেতা পরেশ বড়ুয়া, তার সাজা কমিয়ে 14 বছর করা হয়েছে। 2004-এর একটা মামলায় সে জেলে ছিল, এখন 2025। আমাদের আশঙ্কা আর কয়েকটা মাসের মধ্যে এই পরেশ বড়ুয়াকেও ছেড়ে দেওয়া হবে। আর এর মধ্যেই যেটা খবর, যে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রধান সহ 4 পাকিস্তানি সেনা কর্তা ঘুরে দেখলেন গোটা বাংলাদেশের সীমান্ত। রংপুর সীমান্তে তারা গেছেন, ভারতে যেটা চিকেন স্নেক বলা হয়, শিলিগুড়ি করিডোর যেটা, সেখানে গেছেন। বাংলাদেশের সেনাবাহিনীর কিছু সদস্য তাদের সঙ্গে ছিল। তারপরে তারা বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে বৈঠক করেছেন এবং শিলিগুড়ির নিকট ফুলবাড়ি বাংলাবান্ধা সীমান্তের আশেপাশের এলাকা তারা পরিদর্শন করেছেন। এরপরে নীলফামারী জেলার সৈয়দপুর সেনানিবাসে মধ্যাহ্নভোজ ছেড়ে তারা আবার রংপুরের উদ্দেশ্যে রওনা হন। এবং তারপরে জানা যাচ্ছে যে এই দলটা আসামের যে জঙ্গি সংগঠন, সেই আলফার সঙ্গে বৈঠক করেছে। এই পাকিস্তানের এই দলে পাকিস্তানের সেনার নাম করে কারা আছে? আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিক, মেজর জেনারেল সাইদ আমির আফসার, মেজর জেনারেল আলম আমির আওয়ান এবং মোহাম্মদ উসমান জাতিপ রয়েছেন। প্রত্যেকেই আইএসআই এর বড় কর্তা। বিজেপির 51 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার বিএসএফ এর প্রতি হুমকি, এবং বাংলাদেশের লেফটেন্যান্ট কমান্ডার কামালুল হাসানের ইসলামাবাদ সফর, এবং পরিবর্তে পাকিস্তানের সেনাকর্তাদের বাংলাদেশ সফর। যদিও সেনাকর্তা কেউ নেই, প্রত্যেকেই আছেন গুপ্তচর সংস্থা আইএসআই এর বিখ্যাত সব নাম। আইএসআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিকের নেতৃত্বে এই টিমটা এসছে। চিকেন স্নেক ঘুরে দেখলো, বিভিন্ন বর্ডার ঘুরে দেখলো, কোথায় কোথায় ভারতকে বাঁশ দেওয়ানো যেতে পারে, এবং আলফার সঙ্গে এরা বৈঠক করলো। খবর যেটা পাওয়া যাচ্ছে যে বাংলাদেশ পাকিস্তান থেকে অস্ত্র কিনছে। যে পাকিস্তান অন্য দেশ থেকে অস্ত্র কেনে, বিমান কেনে, সেই পাকিস্তান বাংলাদেশকে অস্ত্র বিক্রি করছে। অ্যাকচুয়ালি এই অস্ত্রগুলো ভারতের সঙ্গে যুদ্ধের জন্য নয়, তাই এই জং ধরা অস্ত্রগুলো শুধুমাত্র মানুষ মারার কাজে দেবে। যেভাবে কাশ্মীর ফ্রন্টে তারা শুধুমাত্র একটাই টার্গেট, কিভাবে সেনাবাহিনীকে আক্রমণ করব, মানুষ মারবো, কিভাবে জম্মু কাশ্মীরের পুলিশকে আক্রমণ করব, কিভাবে হিন্দু তীর্থযাত্রীদের গুলি মারবো, শুধু একটাই কারণ, তারা এটা উত্তর পূর্ব ভারতে করতে চায়। এই জন্য পাকিস্তানের গুপ্তচর সংস্থার 4 নেতা, তাদের প্রধান চলে এলেন বাংলাদেশে, এবং এই পরেশ বড়ুয়ার আলফা এদের কয়েকজন নেতার সঙ্গে আলোচনায় বসলেন
ফলে আলফাকে দিয়ে অসম সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে ফের সন্ত্রাসবাদ এবং হিংসার আগুন জ্বালানোর নির্দিষ্ট পরিকল্পনা আইএসআই রয়েছে এমনটাই মনে করা হচ্ছে। Pakistan delegation of ISI which has gone to Bangladesh. Basically, it's a serious matter, and Bangladesh, it appears, under Muhammad Yunus, is on its way to become again East Pakistan. And basically, as you all know, Muhammad Yunus was a plant of uh, deep state of America, and a democratically elected government was toppled of Sheikh Hasina, and this man was brought from Europe and planted by American deep state. But things are changing very fast. I don't think India needs to worry much. Now Donald Trump has been sworn in as president of USA, who has very prominently announced that he is going to dismantle the deep state of America. এই হচ্ছে ইউনূস সাহেবের অবস্থা। এবং ইউনূস সাহেব কি করেছেন এসেই? ইউনূস সাহেব, তার বিরুদ্ধে 630 কোটি টাকার আয়কর ফাঁকি দেওয়ার মামলা চলছিল বাংলাদেশের আদালতে। তিনি প্রধান উপদেষ্টা পদে শপথ নেওয়ার আগেই তার শর্ত ছিল, আমার বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়ার যে মামলা চলছিল সেগুলো তুলে নিতে হবে। তুলে নেওয়া হলো। 630 কোটি টাকার আয়কর ফাঁকি দেওয়ার মামলা তুলে নেওয়া হলো। সুদে আসলে যেটা বেড়ে হয়েছিল 663 কোটি টাকা, সেই মামলা তুলে নেওয়া হলো। ইউনূস সাহেব আসলে একেবারেই বাংলাদেশকে উদ্ধার করতে আসেননি। নিজের 2 মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে একজনকে ব্রিটেনে এবং একজনকে আমেরিকায় বসবাস করার সুযোগ করে দিয়েছেন, আর নিজে বাংলাদেশে মৌলবাদ ছড়াচ্ছেন। এই যে আইএসআই এর যে সমস্ত অফিসার শুধুমাত্র ভারতের বিরোধিতা করেন, পাকিস্তান আর্মির যে সমস্ত অফিসার শুধুমাত্র ভারত বিরোধিতা করেন, পাকিস্তানের যারা লোকজন জনতা তারা এখনো গবেট এবং মূর্খের মতন তাদের দিকে তাকিয়ে থাকে এবং ভারত বিরোধিতা করে। পাকিস্তানের জনগণ সামান্য গম কেনার জন্য ভিক্ষা করছে, মারপিট করছে, এই ধরনের ভাইরাল ভিডিও আপনারা দেখেছেন। কিন্তু একবার যদি পাকিস্তানের জনগণ তাদের সেনাদের দিকে তাকায়, সেনা কর্তাদের দিকে তাকায়, আইএসআই এর দিকে তাকায়, তাহলে কি দেখা যাবে? দেখা যাবে পাকিস্তানের যত আর্মি চিফ, আর্মি সেনার অফিসার এবং আইএসআই চিফ অফিসাররা আছেন, তারা রিটায়ার করার পর কেউ পাকিস্তানে থাকেন না। তাদের সন্তান সন্ততিরা কেউ পাকিস্তানে পড়াশোনা করে না। তারা রিটায়ারমেন্টের আগেই দুনিয়ার বিভিন্ন দেশে জমি জমা কিনে প্রাসাদ বানিয়ে সেখানে বাকি জীবনটা দেশ থেকে দূরে রাজার হালে কাটান। কানাডায় পাক সেনাবাহিনী এবং আইএসআই অফিসারদের একটি কলোনি তৈরি হয়ে গেছে, যেটা রীতিমতো একটা পশ কলোনি, উচ্চবিত্তদের কলোনি, যেখানে নিজের বাকি জীবনটা কাটান পাকিস্তান থেকে অবসর নিয়ে আসা সেনা কর্তারা এবং আইএসআই এর কর্তারা। পাকিস্তানের প্রাক্তন আইএসআই চিফ আশফাক পারভেজ কিয়ানি অবসর গ্রহণের পর অস্ট্রেলিয়ার একটা দ্বীপে থাকছেন এবং অস্ট্রেলিয়ার এই পুরো দ্বীপটা তিনি কিনে নিয়েছেন। একজন আর্মি চিফ কত টাকার মাইনে পান যিনি পুরো দ্বীপ কিনে রাখার ক্ষমতা রাখেন? পাকিস্তানের জনতা এগুলো দেখেও দেখে না। আর এই পাকিস্তানকে নতুন আব্বা বানাইছে যারা, সেই বাংলাদেশের জনতাও এই একই দোষে দুষ্ট। তারা দেখেই না তাদের মাথার উপর কারা ছড়ি গড়াচ্ছে, তাদের পারিবারিক অবস্থানটা কি। আইএসআই চিফ ছিলেন আশফাক পারভেজ কিয়ানি, অস্ট্রেলিয়া একটা পুরো দ্বীপ কিনে নিয়েছেন। জেনারেল কামার জাভেদ বাজওয়া কয়েক বছর আগে অবসর গ্রহণ করেছেন। অবসর গ্রহণের সময় ওনার মোট সম্পত্তির পরিমাণ ছিল 12 বিলিয়ন মার্কিন ডলার। কত? 12 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের টাকায় পাকিস্তানের রুপিতে আপনারা হিসেব করতে পারবেন না। যত রকমের পাকিস্তানের আর্মি চিফ অফিসাররা আছেন, আইএসআই এর কর্তারা আছেন, প্রত্যেকেই রীতিমতো ধনী, কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি। কেউ বিশ্বের বিভিন্ন জায়গায় দ্বীপ কিনে রেখেছেন, কেউ কানাডা, আমেরিকা, ব্রিটেনে বাড়ি, ফ্ল্যাট সবকিছু বানিয়ে রেখেছেন। পাকিস্তান থেকে অবসর গ্রহণের পর বাকি জীবনটা তারা ওখানেই কাটান। আর পাকিস্তানের আম জনতা, যাদেরকে জন্ম থেকে শেখানো হয় ভারত একমাত্র শত্রু, ৭৭ বছর পরেও তারা এখনো সামান্য গমের জন্য, আটার জন্য ভিক্ষা করছে। বাংলাদেশের অবস্থাও সেই একই রকম হবে, একই রকম হবে। কারণ
মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশকে উদ্ধার করতে আসেননি। যদি আসতেন তাহলে নিজের মাথার উপর থাকা এই আয়কর ফাঁকি দেওয়ার 663 কোটি টাকার মামলাটা গায়েব করে দিতেন না বাংলাদেশের আদালত থেকে। ইউনূস সাহেব এটা গায়েব করতে এসেছিলেন, পরে তিনি রাজত্বের গন্ধ পেয়ে গেছেন, ক্ষমতার গন্ধ পেয়ে গেছেন, তিনি ভোট করাতে চান না। দেশে বিক্ষোভ হচ্ছে, বিএনপি ইতিমধ্যেই বিক্ষোভে নেমে পড়েছে, অন্যান্যরা বিক্ষোভ করছে, রাজনৈতিক দলগুলো। তিনি একেবারেই ভোট করাতে চান না। তিনি কি চান? তিনি চান জামাত, আইএসআই এদের সাপোর্টে ভারত বিরোধিতা করতে এবং গোটা দেশের মানুষকে ভারত বিরোধিতায় নিমগ্ন রাখতে। বাংলাদেশের মূর্খ গবেট বেঈমান মানুষ জানেই না যে মোহাম্মদ ইউনূসের সম্পত্তির পরিমাণ কত। তাই আপাতত এই 4 জন আইএসআই অফিসার এলেন বাংলাদেশের সীমান্ত দেখতে। আসামে পরেশ বড়ুয়ার আলফার যে স্বাধীন দলের নেতাদের সঙ্গে বৈঠক করতে, যাতে ভারতবর্ষে আবার সন্ত্রাসবাদ এবং জঙ্গিপনা করা যায়। আর কোনো টার্গেট নেই। আর ইউনূস সাহেব নিজের ক্ষমতা দখলের জন্য, ক্ষমতা বজায় রাখার জন্য, আমদানি কামানোর জন্য ঠিক এটাই করছেন এখন, যেটা করে গেছেন পাকিস্তানের আইএসআই অফিসাররা নিজের দেশে, ফলে দেশটাকে ভিখারি বানিয়ে ফেলেছেন। ইউনূস সাহেব সেটাই করতে চলেছেন। আর কয়েক বছরের মধ্যে বাংলাদেশ এমনিতেই যারা ভিখারি আছে, ভারতের সাহায্য ছাড়া যারা নিজেরা একদিন খেতে পাবে না, তারা আস্তে আস্তে যে পাকিস্তানের মতোই ভিখারি দেশে পরিণত হবে, এটা এরা জানেও না। কি হবে ভারত বিরোধিতা করে? শেখ হাসিনার আমল থেকে এটা শুরু হয়েছে। প্রশ্ন হলো, পাকিস্তানে কি বাংলাদেশিদের পুরো পাকিস্তানি বানিয়ে ফেলেছে? পুরোটা বানাতে না পারলেও তারা বাংলাদেশের মানুষকে এটা বোঝাতে পেরেছে, যেমন পাকিস্তানের মানুষকে ভাওতা দিয়ে এসছে 77 বছর ধরে, যে ভারতবর্ষই হচ্ছে আমাদের কমন এনিমি। তাই পাকিস্তানের জং ধরা অস্ত্র আসছে, পাকিস্তানের আইএসআই কর্তারা আসছেন বাংলাদেশের বর্ডারে, কিভাবে উত্তর পূর্বের রাজ্যগুলোতে জঙ্গিপনা করা যায়, সন্ত্রাসবাদী কার্যকলাপ করা যায়, যেটা তারা পাকিস্তানে করেছে, যেটা তারা আগে পাঞ্জাবে করত। পাঞ্জাবে আপনারা জানেন আইপিএস অফিসার কেপিএস গিল একা গোটা পাঞ্জাবকে শায়েস্তা করে দিয়েছেন। আগে যেমন পাঞ্জাবে প্রতিদিন পাকিস্তানের উগ্রপন্থীদের ঘটনা আমরা শুনতে পেলাম, এখন সেটা শূন্য হয়ে গেছে। জম্মু কাশ্মীরেও তাই হবে। তার জন্য পাকিস্তান নতুন ফ্রন্ট খুলছে উত্তর পূর্বের এই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে, যেটাকে সাপোর্ট করছে এই সুদখোর ইউনূস মিয়া। আর বাংলাদেশ ওই যে পাকিস্তানের যে সমস্ত মূর্খ জনগণ এখনো বুঝতে পারলো না যে তাদের মাথায় টুপি পরিয়ে তাদেরকে ভারতের বিরুদ্ধে শত্রু বানিয়ে কারা এতদিন রোজগার করে গেল, কাদের সম্পত্তির পরিমাণ বেশি, কাদের ছেলে মেয়েরা বিদেশে পড়ছে, কাদের বিদেশে সম্পত্তি রয়েছে এবং পাকিস্তান থেকে কর্মে অবসর নেওয়ার পর বাকি জীবনটা বিদেশে কাটায়। পাকিস্তান যেমন বুঝতে পারেনি, বাংলাদেশের এই মূর্খ বেঈমানগুলো, মাদ্রাসা ছাপ এইগুলো জীবনে কোনোদিন বুঝতে পারবে না। এরা ঠেকেও শেখে না। তাদের মাথায় হাত বুলিয়ে তাদেরকে একেবারে ভারত আমাদের শত্রু এইটা বলে কারা নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে। কি বলবেন আপনারা? সুদখোর ইউনূস সাহেব এটা চাইছেন যে আপাতত আইএসআই এবং জামাতের সাহায্যে পাকিস্তানকে আমাদের সীমান্ত, বাংলাদেশের সীমান্ত, তাদের দেশ, তাদের এলাকা কাজে লাগিয়ে জঙ্গিপনা করতে, সন্ত্রাসবাদী কার্যকলাপ করতে, আসামে আলফাকে খেপিয়ে আবার আরো কিছু জঙ্গি ঢোকাতে, আর নিজে ক্ষমতা ভোগ করতে। আদৌ কি সেটা হবে? আমার মনে হয় না। ইউনূস সাহেবের একটা জিনিস থেকে অত্যন্ত সতর্ক হওয়া উচিত। স্বাধীনতার 77 বছরে পাকিস্তানে রাজত্ব করে এসেছে পাকিস্তানের আর্মি। ভারতে যেমন ভারতের আর্মি হচ্ছে ভারতের ভিত, ভারতে কিন্তু দেশ চালিয়েছে গণতন্ত্র, রাজনৈতিক দল, তাদের নেতারা। আপনারা ইন্দিরা গান্ধী এবং শ্যাম মানেকশার কাহিনী শুনেছেন। ইন্দিরা গান্ধী ভয় পেয়েছিলেন শ্যাম মানেকশার দাপট দেখে। তিনি প্রশ্ন করেছিলেন, আপনি কি ভারতের ক্ষমতা দখল করতে চান পাকিস্তানের মতন? পাকিস্তানে যেমন কয়েক বছর অন্তর অন্তরই আমরা আর্মি রুলস দেখতে পাই, আর্মি দখল করে নেয় পাকিস্তান। ইউনূস সাহেবের এবং বাংলাদেশের জনগণের এটা বোঝা উচিত, পাকিস্তানের রেকর্ড কিন্তু অত্যন্ত খারাপ। তাদের আইএসআই চিফরা আসছে, সেনার কর্তারা আসছে। বাংলাদেশের সেনা আবার গণতন্ত্র মানবে তো, নাকি পাকিস্তানের মতন এই বাংলাদেশের সেনা, ওয়াকারুজ্জামানের সেনা একদিন এই বাংলাদেশ দখল করবে এবং সেখানে সেনা শাসন প্রতিষ্ঠা করবে? তখন আওয়ামী লীগ তো ছেড়ে দিন, শেখ হাসিনা তো ভারতে লুকিয়ে আছেন। তখন আওয়ামী লীগও কিছু করতে পারবে না, বিএনপিও কিছু করতে পারবে না, জামাত কিছু করতে পারবে না। ইউনূস সাহেবের এই মূর্খ নাবালক উপদেষ্টারাও লবডঙ্কা করবে। তাই পাকিস্তান আর্মি যাদেরকে ট্রেনিং দেয়, কি ট্রেনিং দিচ্ছে? ভারতে সন্ত্রাসবাদী আক্রমণের ট্রেনিং দিচ্ছে উত্তর পূর্ব ভারতে, সেটা তো আমরা জানি।
কিন্তু বাংলাদেশ সেনা শাসনে চলে যাবে না তো পাকিস্তানের আইএসআই এবং আর্মির পরামর্শে? বাংলাদেশের যারা এই প্রতিবেদন দেখছেন তাদের ভাবতে অনুরোধ করব। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।